নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছি সুকিয়া পোখরি বা লেপচা জগৎ যাই বলুন, এই জায়গাটাকে লেপচা জগৎও বলা হয়। তো এই মুহূর্তে রয়েছি লেপচা জগৎ। এখান থেকে এবার এগোবো। আগের পার্টে দেখিয়েছিলাম দার্জিলিং থেকে লেপচা জগৎ আসার রাস্তা কি কি দেখার আছে সেগুলো দেখিয়েছিলাম। তো এই পার্টে এবার লেপচা জগৎ থেকে একটু এগোনো যাক। চলো শুরু করা যাক লেপচা জগৎ থেকে। আর এখানে তো মেঘের খেলা, পাইন ফরেস্ট আর মেঘের খেলা ছিল। এইবার আরেকটু এগোনো যাক। আমাদের এবার ফার্স্ট যে জায়গাটায় আমরা দাঁড়াবো সেটা হচ্ছে ঠিক নেপাল বর্ডার বলা যাবে না, এমন একটা জায়গা যেখানে ইন্ডিয়া আর নেপাল দুটো দেশেই পা রাখতে পারবেন আপনি। নেপাল বর্ডার, নেপাল সীমানা যেটা, সেটা আরও পরে আছে। এটা জাস্ট একটা পাহাড়ের ঢাল। তো সেই জায়গায় যাওয়া যাক। খুব সুন্দর জায়গা। আর তার মাঝখানে মনে হয় না খুব একটা ভালো দাঁড়ানোর মতো জায়গা প্রচুর আছে, সব জায়গাটাই সুন্দর, কিন্তু আর সেরকম মানে স্পট যেটাকে বলে সেরকম স্পট আর খুব একটা নেই। ওখানে গিয়ে দাঁড়াবো। আর তার আগেও যদি সুন্দর জায়গা পাই যেখানে বেশ সুন্দর ফটো সেশন করা যেতে পারে, তো সেখানে ফটো সেশনের জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে যাবো। পাহাড়ি রাস্তায় ঘোরার আজকেই বলা যেতে পারে শেষ দিন, কারণ আজকেই শিলিগুড়ি নেমে যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত শিলিগুড়ি না নামছি ততক্ষণ পর্যন্ত বলা যায় না, কারণ আমার প্ল্যান চেঞ্জ হয়। কিন্তু দেখা যাক। ছুটি, অফিস, এত কিছু সামলে ঘোরা বেড়ানো খুবই টাফ হয়ে যায়। তবুও চেষ্টা করি যতটা সম্ভব করা যায়। তো দেখা যাক আজকে শিলিগুড়ি নামবো কি নামবো না, এখনো পর্যন্ত পুরোপুরি ডিসিশন নেইনি, এখনো চিন্তা ভাবনার মধ্যে রয়েছে, দেখা যাক। দার্জিলিংয়ে আসার সময় যে পরিমাণ ফগ পেয়েছিলাম তার কাছে এই ফগ তো কিছুই নয়। মানে এটা জাস্ট একটা বলা যেতে পারে একটা সুন্দর লাগছে, জাস্ট লাইক এ হ্যাভেন। কিন্তু আসার দিন এমন ফগ পেয়েছি সেটাকে আর জাস্ট লাইক এ হ্যাভেন বলার মতো পরিস্থিতি ছিল না। ডেঞ্জারাস ফগ ছিল, সঙ্গে ছিল বৃষ্টি। যদি আপনারা আগের পার্টগুলো না দেখে থাকেন তো আগের পার্টগুলো দেখে নেবেন, তাহলেই বুঝতে পারবেন যে কি পরিস্থিতি ছিল দার্জিলিংয়ে ঢোকার সময়। আর জেনারেলি আমাদের তো আগের পার্ট যদি দেখে থাকেন তো জানেন যে আমাদের সিকিম ঘুরতে যাওয়ার প্ল্যানিং ছিল। তো সিকিম ঘুরতে যাওয়ার প্ল্যানিং প্রায় ক্যান্সেল হয়ে গিয়ে এই দার্জিলিং এবং আশেপাশের জায়গাগুলো ঘুরছি, লাভা আদার্স জায়গাগুলো ঘুরে নিচ্ছি। 5-7 দিনের জন্য পাহাড়ে এসে মজা নেই, কারণ এত তাড়াতাড়ি পাহাড়ের ঘোরা শেষ হয়ে যায় যে তখন খুব মন খারাপ করে, যেমন এখনই করছে যে যদি আজকেই শিলিগুড়ি নেমে যাই। যখন আসছিলাম তখন কত এনার্জি নিয়ে আসছিলাম, কত আনন্দ হচ্ছিল, কিন্তু এখন কেমন একটা যেন লাগছে। আর জায়গাটায় দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলে নিই, অপূর্ব সুন্দর জায়গা। বেশ কিছু ফটোশ্যুট করলাম। দারুণ জায়গা, দারুণ। মানে এইসব জায়গা ছেড়ে যেতে ইচ্ছে করছে না। এটা সুকিয়া পোখরি বাজার। সুকিয়া পোখরি বাজার থেকে বাঁ দিকে চলে যেতে হবে, তাহলেই আমরা চলে যাব সীমানা ভিউ পয়েন্ট। সীমানা ভিউ পয়েন্ট, ওখানে নেপাল আর ইন্ডিয়ার সীমানা। এই বাঁ দিকে সীমানা ভিউ পয়েন্টের রাস্তা নিয়ে নিলাম। ডান দিকে একটা রাস্তা ছিল, সেটা দিয়ে গেলে মানেভঞ্জন। আর এই বাঁ দিকের রাস্তাটা দিয়ে গেলে সীমানা ভিউ পয়েন্ট। সীমানা ভিউ পয়েন্টের পর রয়েছে নেপাল বর্ডার। নেপাল বর্ডারের পর রয়েছে মিরিক। তারপর কি, তারপর দেখা যাক। সুকিয়া পোখরিও যথেষ্ট পপুলার জায়গা, মানে প্রচুর লোক রয়েছে এখানে, টুরিস্টও আসে, এখানে হোমস্টেও রয়েছে, আর ভালোই জনবসতি রয়েছে এখানে। সুকিয়া পোখরির ঘনবসতি পেরিয়ে আবার আমরা চলে এসেছি প্রকৃতির রাজ্যে। ফগ, পাইন ফরেস্ট, আর মাঝখান দিয়ে আঁকা বাঁকা রাস্তা। এখানে বেশ 1-2 মাসের ছুটিতে আসা যায়, শুধু পাহাড়ে পাহাড়ে ঘুরবো, মজাই আলাদা। জাস্ট প্রকৃতিটাকে একবার দেখুন। এই জায়গা ছেড়ে যেতে ইচ্ছে করে, কিন্তু কিছু করার নেই, যেতে হবে। গেলে আবার আসতে পারবো, এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। সুতরাং আবার এগোনো যাক। চলো আবার এগোনো যাক ফগের রাজ্যে। আমাদের কলকাতাতেও ফগ থাকতে পারে, শুধু শীতকালের দিকে একটু আধটু থাকে, ব্যাস। যে কোনো জায়গার, মানে বিশেষ করে এই পাহাড়ি জায়গার এই ফগ সৌন্দর্য বাড়িয়ে দেয়।
এখান থেকে সীমানা ভিউ পয়েন্ট দেখাচ্ছে 2.5, তার মানে আর বেশি দূর নয়, চলেই এসেছি। ফগের দুনিয়া। এখানে একটা বুড়ো বয়সে এখানে একটা বাড়ি বানিয়ে থেকে যাব, ওই শহরের কংক্রিটের জঙ্গলে থাকবো না শেষ জীবনে, পাহাড়েই চলে আসবো। এটা হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট। এই যে রাস্তাটা হচ্ছে ইন্ডিয়াতে, আর এই রাস্তা থেকে এদিকে আসলেই হচ্ছে নেপাল। এই যে আমি এখন এই নেপালে চলে এসেছি। অদ্ভুত একটা জায়গা, আর এর পাশেই রয়েছে পাহাড়ের ঢাল। আর ফগের কারণে ওইদিকে কিছু দেখা যাচ্ছে না। ওই দিকটা হচ্ছে নেপালের পাহাড়। ওইদিকে যে পাহাড়গুলো আছে সেগুলো সব নেপালের পাহাড়। এখানকার মার্কেট থেকে একটা আবার টুপি আর এই চকলেটগুলো বেশ কিছু নেওয়া হলো। আবার চকলেট নেওয়া হচ্ছে, কি অবস্থা। আবার গাড়ি রেখেছি অনেক পিছনে, আবার গাড়ি আনতে যেতে হবে। ওই বুড়ো বুড়িকে হাত ধরে নামানো, হাত ধরে নিয়ে যাওয়া, গাড়ি থেকে ওদের নামানো, আর গাড়ি আনা, আর গাড়ি চালানো, এই কাজ চলছে আমার। চলো ওঠা যাক, কিন্তু গাড়ির রিমোটের ব্যাটারিটা ডিস্টার্ব করছে, চাবি দিয়ে গাড়ি খুলতে হচ্ছে। কিন্তু হিসাব অনুযায়ী চাবি দিয়ে গাড়ি খুললে একটা আওয়াজ হওয়ার কথা, সেটাও হচ্ছে না। কি প্রবলেম হচ্ছে বুঝতে পারছি না। গাড়ি তো গিয়ে সার্ভিস সেন্টারে যাবে, আর যা যা প্রবলেম আছে সার্ভিস সেন্টারে গিয়ে শেষ ঠিক করে নিতে হবে। চাবিতে এই প্রবলেমটা ভালো লাগে, বারবার চাবি দিয়ে খুলতে আর বন্ধ করতে হচ্ছে। আর হাঁপিয়ে গেলাম এতটা উপরে আস্তে আস্তে। ওরা নিচে দাঁড়িয়ে রয়েছে, গাড়িটা নিয়ে নিচেই যাবো, গিয়ে ওদের ওখান থেকে পিক আপ করে নেবো। চলো এখান থেকে বেরোনো যাক, কিন্তু সমস্যা হচ্ছে হালকা হালকা বৃষ্টি পড়ছে, আর বৃষ্টি পড়লেই সমস্যা, কারণ ওই ছাতা নিয়ে ঘোরাটা খুব বেকার। বৃষ্টি না পড়লে ঠিক আছে, ফগ হোক কোনো অসুবিধা নেই, বৃষ্টিটা গাড়ি চালালে অসুবিধা নেই, কিন্তু গাড়ি থেকে নেমে কোনো জায়গায় ঘুরতে গেলে বৃষ্টি পড়লে খুব অসুবিধা। এই যে এরা দাঁড়িয়ে আছে, তুলে নিয়ে এদের। নেপাল বর্ডারে এবার দাঁড়াবো। নেপাল বর্ডারে এটা হচ্ছে গেট, মানে নেপালে ঢোকার গেট। আপনারা যদি জানি না এই জায়গাটা দিয়ে বাইক বা গাড়ি ঢোকে নাকি, কিন্তু এখানে আপনারা চাইলে হেঁটে ঢুকতে পারেন। সেক্ষেত্রে আধার কার্ড বা ভোটার কার্ড কিছু লাগে, তো আধার কার্ডটা সঙ্গে রাখলেই ভালো হয়, কারণ ওরা আধার কার্ডটাই ম্যাক্সিমাম চায়। তো আধার কার্ডটা সঙ্গে নিয়ে ওখানে গেলে আধার কার্ডের নাম্বারটা ওরা লোড করে নেবে ওখানে। তারপর আপনারা ভিতরে চাইলে পশুপতি মার্কেট থেকেও ঘুরে আসতে পারেন, বা নেপাল বর্ডারে কিছুটা হেঁটে নেপালে ঘুরে আসতে পারেন। তো আমরাও দেখি নেপালে যাই। যদি বৃষ্টি পড়ে তাহলে হয়তো আর নাও যেতে পারি, আর যদি বৃষ্টি না পড়ে অন্তত নেপালের গেটটা অন্তত এদেরকে ক্রস করিয়ে একটু নেপাল ঘুরিয়ে নিয়ে আসবো। স্বপ্নের রাজ্য এটা, স্বপ্নের রাজ্য, আর কিচ্ছু বলা যেতে পারে না এই জায়গাকে, স্বপ্নের রাজ্য ছাড়া। আমি এখনো পর্যন্ত গোপ্রোর ফুটেজ চেক করিনি মোবাইলে বা ল্যাপটপে নিয়ে, জানি না কেমন হচ্ছে। যদি ফুটেজ ভালো না হয় তাহলে সব বেকার হয়ে যাবে, আর যদি ফুটেজ ভালো হয় তো একদম বিন্দাস। আঁকা বাঁকা রাস্তা, পাহাড়ি রাস্তা, এসব ছেড়ে কি সমতলে নামতে ইচ্ছা করে, কিন্তু নামতে হচ্ছে। হোটেল ভাড়াটা বড্ড বেশি পড়ে যায়। হোটেল ভাড়াটা যদি একটু কম হতো, একদিনে
প্রায় 2-3 হাজার টাকা হোটেল ভাড়াটা যদি একটু কম হতো তাহলে অনেক টাকা সেভ হয়ে যায়, তো হোটেল ভাড়াতেই প্রচুর টাকা বেরিয়ে যায়। এখানে আবার রাস্তা খারাপ, ল্যান্ডস্লাইড হয়েছিল এই জায়গাটায়। আবার প্রকৃতির রাজ্য ছেড়ে আবার বাড়ি ঘর মানুষের রাজ্যে চলে এসেছি। আজকে অত্যাধিক পরিমাণে ফগ, এত ফগ যে কোনো পাহাড় দেখা যাচ্ছে না ভাই। এবারে একটু ফগটা কমে যা, অ্যাটলিস্ট পাহাড়গুলো, আশেপাশের পাহাড়গুলো না দেখতে পারলে ভালো লাগে, শুধু রাস্তা দিয়ে যেতে ভালো লাগে না। আশেপাশের পাহাড়গুলো দেখবো, পাহাড়ের গায়ে ছোট ছোট ঘর, বিভিন্ন রকমের গাছ, তবে তো ভালো লাগবে। অত্যাধিক পরিমাণে ফগ আজকে। 7 মাইল দূরে রেখে হাঁটতে উপরে আস্তে আস্তে অবস্থা খারাপ। এই যে ওয়েলকাম টু নেপাল, আর এই গাড়িগুলো সব নেপালের, এই যে নাম্বার প্লেট নেপালের। যদি পশুপতি মার্কেট কেউ যায় এখান থেকে ট্যাক্সি নিয়ে পশুপতি মার্কেট ঘুরে আবার সেই ট্যাক্সিতেই ফেরত আসতে পারবে। এবার এখানে একটা রেন্ট নেবে তার জন্য। এই যে নেপালেও এদের মার্কেটিং করা শেষ হচ্ছে না, নেপালেও মার্কেটিং করছে। উপরে পার্কিং ছিল না, আর এতটা রাস্তা হেঁটে আস্তে আস্তে এদের অবস্থা খারাপ। সো এবার এখান থেকে বেরিয়ে যাই। এবার নেক্সট আকর্ষণ হচ্ছে মিরিক। পেয়ে গেছে বেজায় খিদে, এখন কোথায় খাবার পাওয়া যায় সেটাই দেখতে হবে। প্রচন্ড খিদে পেয়ে গেছে। এর আগের বার খেয়েছিলাম বেশ টি গার্ডেনের, মানে একদম পুরো মধ্যে বলা চলে, সামনে টি গার্ডেন, দু সাইডে টি গার্ডেন, সেখানে লাঞ্চ করেছিলাম। তো দেখি সেই জায়গাটা আর কতটা দূরে আছে, কারণ অলরেডি এখন বাজে 3টে, 2:58। সো লাঞ্চ করার টাইম তো পেরিয়েই গেছে হিসাব অনুযায়ী, কিন্তু বড্ড খিদে পেয়ে গেছে, ইমিডিয়েট কিছু না খেলে চলবে না। সামনে অবস্থা দেখুন, ফগটা কালকে এত ফগ দিল, আজকে একটু অন্তত ক্লিয়ার দিতে পারতো। সকালের দিকটা ক্লিয়ার দিয়েছিল, কিন্তু এখন এত ফগ দিয়ে দিল কোনো পাহাড় দেখা যাচ্ছে না, রাস্তাই ঠিক মতো ভাবে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে না, পাহাড় তো দূরের কথা। এখানে কাজ চলছে রাস্তার, পাহাড়ের রাস্তার কাজ প্রায় সবসময় হয়, ভাঙে আর তৈরি হয়। কারণ বর্ষার সিজনে তো প্রচুর রাস্তা এদিক ওদিক থেকে ভাঙবে, ধরবে, জলের তরে ভেসে যাবে, আবার করবে। এই যে সামনের এই জায়গাটা দেখো কি অবস্থা, এই যে জায়গাটা কিছু একটা হয়েছে, আবার নতুন করে বানিয়েছে। কি হলো রে বাবা? এই এতক্ষণে রোদের দেখা পাওয়া গেছে, কিন্তু পাহাড়ের গায়ের যে ফগ সেগুলো এখনো ক্লিয়ার হয়নি। রোদ দেখা যাচ্ছে ঠিক কথাই, কিন্তু পাহাড়ের গায়ে ফগ ক্লিয়ার না হলে কি আর ভালো লাগে? পাহাড় দেখা যাচ্ছে না। এই যে সামনে টি গার্ডেন, আর টি গার্ডেনের পাশেই খাওয়ার জায়গা। এখান থেকে লাঞ্চ করে নিলাম, গাড়ি রাখা রয়েছে ওই সামনে। খাওয়া দাওয়া হয়ে গিয়ে এবার মিরিক, কিন্তু সমস্যা হচ্ছে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, আর এত সরু সরু রাস্তা, আরে যা না রে ভাই। 130 টাকা করে সবজি, কিন্তু ফগটা কাটছে না, ফগটা একটু কাটলে একটু পাহাড় দেখে শান্তি পেতাম। পাহাড়ই দেখা যাচ্ছে না, পাহাড়ি রাস্তায় যাচ্ছি ঠিক কথা, কিন্তু পাহাড় দেখা যাচ্ছে না। আর এখানকার এক একটা কুকুর এক এক রকমের, এখানে এত মিক্স ব্রিড হতে হতে এমন হয়ে গেছে যে কোনো কুকুরের কিছু টিকটিকারা পাওয়া যাচ্ছে না। আর এর আগের বার বোধহয় এরকম নিচে, আরও নিচে বোধহয় খেয়েছিলাম। আশেপাশে প্রচুর টি এস্টেট আছে, আর এত সুন্দর ভিউ এই জায়গায়, কিন্তু দুঃখের বিষয় ফগের জন্য কিচ্ছু দেখানো যাচ্ছে না, পুরো সাদা হয়ে রয়েছে। মানে রাস্তাটুকু দেখা যাচ্ছে, রাস্তার পাশে পাহাড়ের পাশে সামান্য পাশের ঢালই দেখা যাচ্ছে না। ওই যে সামনের দেখুন ঢালে ইয়ে রয়েছে, চা বাগান রয়েছে, কত চা গাছ রয়েছে, কিন্তু কিছুই ফগের কারণে দেখা যাচ্ছে না। খালি চোখে যদিও বা হালকা দেখা যাচ্ছে, কিন্তু গোপ্রো বা ক্যামেরাতে তো কিছুই নিচ্ছে না।
এই যে এখানে একটুখানি দেখা যাচ্ছে হালকা হালকা, ফগটা এখানে খুব একটা নেই, চা বাগান, কিন্তু ওভারঅল ফগ প্রচুর এখানে। এই চা বাগান। চা বাগান তো চা বাগানেরই এরিয়া, হ্যাঁ। চা বাগান আর কি দেখাবে, শুধুই চা বাগান, এই চা বাগান। যেদিকে চা তাকানো হবে সেদিকেই চা বাগান। মিরিকের দিকে এদিকে চা বাগানটা বেশ ভালোই লাগে দেখতে। এই যে সব চা বাগান থেকে চা তুলে নিয়ে যাচ্ছে। ভেবেছিলাম মিরিক নিচের দিকে হবে, এখানে ফগটা কম থাকবে, কিন্তু এখানেও মারাত্মক ফগ। কিন্তু মিরিকে কি কিছু প্রবলেম করছে ঢুকতে দেওয়ায় বুঝতে পারছি না, এখন কিছুটা এগোলে বুঝতে পারবো। কারণ জেনারেলি যে রাস্তাটা মিরিকে যাওয়ার সেই রাস্তা থেকে ঘুরিয়ে দিল, অন্য রাস্তায় ঢুকিয়ে দিল। এই এক অস্বস্তিকর, সত্যি অস্বস্তিকর। ফগ যদি না কাটে তাও কিছুই দেখা যাচ্ছে না। কালকেও সেম সিচুয়েশন তৈরি করলো, আজকেও সেম। এত নিচে এসেও যদি এই সমস্যার মধ্যে পড়তে হয় তাহলে আর কিছু বলার নেই। আমাদের এবারের ট্রিপটা যেন মনে হচ্ছে শুধু ফগ দেখতে এসেছি আমরা, পাহাড় বা পাহাড়ে ঘুরতে নয়, শুধু ফগ দেখতে এসেছি। এত ফগ কি দেখবো। আবার এক এক জায়গায় ক্লিয়ার, যেমন এই জায়গাটা ক্লিয়ার রয়েছে কিছুটা ফগ। এইবার ঠিক আছে, মিরিকের রাস্তায় ঢুকে গেছি, কিন্তু সমস্যা হচ্ছে যে ফগ। আমি এতবার মিরিকে এসেছি, জীবনে কোনোদিন এইরকম ফগ দেখিনি। লেকই দেখা যাবে না এই ফগের জ্বালাতনে, যা অবস্থা, কিছুই দেখা যাবে না। এর আগের বার এই পার্কিং এ গাড়ি রেখেছিলাম, আর হেঁটে হেঁটে পাগল হয়ে গেছিলাম। ভিতরেও পার্কিং আছে, তবে সেইবার তো ভিতরে পার্কিং এ অনেক জায়গা ছিল। এবার গিয়ে দেখি ভিতর পার্কিং ফাঁকা আছে নাকি। এত গাড়ি বেরোচ্ছে যতক্ষণ, ফাঁকা তো থাকবেই। মিরিকের পার্কিং স্পটে গাড়ি রেখে দিয়েছি, বিশাল পার্কিং স্পট আছে এখানে, কোনো অসুবিধা নেই। ওই দিকেও আছে, তো একটু গিয়ে দেখে আসা যাক। মিরিকটা কেমন ঘিঞ্জি হয়ে গেছে, আগে অনেক সুন্দর ছিল, এখন ঘিঞ্জি হয়ে গেছে। আর এই যে সামনে একটা গার্ডেন রয়েছে, এখানে টিকিট কাউন্টার। গার্ডেনে গেলে শুধু গার্ডেনই যাওয়া যাবে, শুধু গার্ডেনে ঘোরা যাবে। ওই ব্রিজটায় যেতে গেলে এই গার্ডেন দিয়ে যাওয়া যাবে না, এই একটা বাজে জিনিস। এই জায়গাটা একদম ঘিঞ্জি করে ফেলেছে, একদম ঘিঞ্জি। মার্কেট, এদিকে গার্ডেন, আগে বিশাল এরিয়া একটা ফাঁকা জায়গা ছিল, কত সুন্দর লাগতো। কিন্তু এই ঘিঞ্জি করে ফেলার জন্য মিরিকের সেই সৌন্দর্যটা নষ্ট হয়ে গেছে। সামনে মিরিক লেকটাকে ক্রস করার জন্য ব্রিজ, আর ম্যাক্সিমাম এই ব্রিজ থেকেই ভালো ভিউ পাওয়া যায়। এই যে প্রচুর মানুষ বোটিং করছে, বোটিংয়ের ব্যবস্থা আছে, নৌকা বিহারেরও ব্যবস্থা আছে। ওইদিকে ঘোড়া আছে, চাইলে ঘোড়ায় চেপে ঘোরানো যাবে, ঘোড়ায় চেপে ঘোড়া। আর এই এক বোটিং, ফালতু ফালতু পরিশ্রম করতে যাওয়া। এই যে সেই ঘোড়া, ঘোড়ায় চেপে লেকে ঘোড়া। পাহাড়ের গায়ে রং বেরঙের বাড়িগুলো কিন্তু ব্যাপক লাগছে। এই পাইন গাছের মাঝখান দিয়ে গিয়ে লেকের পাশ দিয়ে, লেকেও এখন ফগে ভর্তি হয়ে গেছে। এই দিক দিয়ে গেলে অনেকটা দূরে এক জায়গায় লেখা আছে আই লাভ মিরিক। আর এই আই লাভ মিরিকে ছবি তোলার জন্য এত কষ্ট করে আসা, এতটা রাস্তা। চলো, মিরিক ঘোরা হয়ে গেছে, এইবার এগোনো যাক। কিন্তু প্ল্যানিং শিলিগুড়ির দিকেই যাই, কারণ প্রথমে ভেবেছিলাম অন্য কোথাও যাবো, একদিন নাইটটা স্টে করবো, কিন্তু ফালতু নাইট স্টে করে লাভ নেই, কারণ কালকে সকালে ফিরতেই হবে কলকাতা। তো শিলিগুড়ি ব্যাক করাই বেটার। তো এখন এই মুহূর্তে বেরোনো যাক মিরিক থেকে। আপাতত পার্কিং থেকে বেরোনো যাক। এখানে প্রত্যেক ঘন্টায় 50 টাকা পার্কিং চার্জ হয়ে গেছে, 50 টাকা চার্জ দেওয়া, কারণ আমাদের 1 ঘন্টার মধ্যে আমরা ঘুরে বেরিয়ে চলে এসেছি। আহামরি কিছু দেখার ছিলও না। মিরিকটাকেও এখন কনজেস্টেড করে দিয়েছে, বেশি সুন্দর করে সাজাতে গিয়ে আরও জবা খিচুড়ি করে দিয়েছে। এইবার সোজা টানতে হবে শিলিগুড়ি। এবার এক প্রকার পাহাড়কে বাই বাই করারও টাইম হয়েছে। আরে এই সামনে আসিস না, কুকুর এখন সামনে ছুটে আসছিল।
দার্জিলিংকে বাই বাই করা হয়ে গেল, নেপালকে বাই বাই করা হয়ে গেল, মিরিককে বাই বাই করা হয়ে গেল। এইবার পুরোপুরি কিছুক্ষণের মধ্যে পাহাড়কেও বাই বাই করে আমরা শিলিগুড়ি পৌঁছে যাব। এইদিকে সূর্যটাকেও ঠিক মতো ভাবে দেখা যাচ্ছে না, জাস্ট আভা দেখা যাচ্ছে, হালকা হালকা সূর্য দেখা যাচ্ছে, ক্যামেরাতে তো সেটাও নিতে পারছে না। আর এখানে চা বাগান, অ্যাকচুয়ালি দার্জিলিংয়ের উপরের দিকে যত না চা বাগান আছে, নিচের দিকে চা বাগানটা বেশি। যত নিচে নামা যায় তত চা বাগান বেশি থাকে। মোস্ট প্রবাবলি একটা বেসিক টেম্পারেচার নেমে গেলে চা পাতা নষ্ট হয়ে যেতে পারে, যেটা মনে হচ্ছে এখনো পর্যন্ত। কারণ এবার অনেক বাগানে দেখছি চা পাতা নষ্ট হয়ে গেছে। তার একটা কারণ হতে পারে এবার অনেক শীত পড়েছিল। এখানেও লেখা আছে আই লাভ মিরিক, কিন্তু এখানে তোলার উপায় নেই। আই লাভ মিরিক। চলো, এখানে আর কোথায় তুলবো? এখানে গাড়ি রাখার দাঁড় করানোরই তো জায়গা নেই। দেখি এখানে সাইড করে হবে না, ব্যাকের মুখ না, দেখি এই জায়গাটায়। এখানেও আছে আই লাভ মিরিক। এটা বলা যেতে পারে দার্জিলিং এর লাস্ট পাহাড়ের ভিউ নামার আগে এই যে চা বাগানগুলো। আর এই যে চা বাগানের পরে যে জায়গাগুলো দেখাচ্ছে হালকা হালকা, জানি না বোঝা যাচ্ছে নাকি, এই যে ওই দূরে একটা নদীর মতো দেখা যাচ্ছে, ওটা সমতল। মানে লাস্ট এই পাহাড় এর থেকে নেমে গেলেই সমতলে পৌঁছে যাব। এই জায়গাটা থেকে পুরো স্পষ্ট দেখা যাচ্ছে কোনখান দিয়ে নামতে হবে। এই যে এখান দিয়ে গিয়ে ওই ঘুরে এসে ওই নেমে ওই দিক দিয়ে গিয়ে ওর কী করে বোঝাই, এই যে এই রাস্তাটা পুরো এখান দিয়ে নামতে হবে, নেমে এই দিক দিয়ে ওই রাস্তা হয়ে এইদিকে নেমে আবার ওই দিক দিয়ে ঘুরে, ওই যে ওই দিক দিয়ে ঘুরে ওই দিক দিয়ে হয়ে পুরো নেমে যেতে হবে। মনটা একটু খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। চলো, আবার খুব তাড়াতাড়ি আসবো পাহাড়ে। এবার জ্যাকেট খুলে ফেলতে হবে, এবার গরম করছে। এই যে মুখ চোখ কেমন তেল তেল হয়ে গেছে, গরম করছে। আর এই যে সামনে সমতল দেখা যাচ্ছে। এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল ট্রিপটা, খুব তাড়াতাড়ি আবার করতে হবে, তা নাহলে হবে না। দিল মাঙ্গে মোর। আর আধ ঘন্টার মধ্যেই অন্ধকার হয়ে যাবে, অলরেডি আলো অনেক কমে গেছে। আর ততক্ষণে আমরা পাহাড় থেকেও নেমে যাব, অন্ধকার হওয়ার আগেই আমরা পাহাড় থেকে নেমে যাব। চলো, প্রায় পাহাড়ের পাদদেশের কাছে চলে এসেছি। আর এইবার এই জায়গায় এই নিচে অনেকটা নিচে চলে আসায় ফগ তুলনামূলক অনেকটা কম হয়ে গেছে। আর এইখানে পাহাড়গুলো মোটামুটি দেখা যাচ্ছে। তা নাহলে সারাটা সময় তো পাহাড় ঠিকভাবে দেখতেই পেলাম না, এমন অবস্থা হলো। ফগ আর ফগ, শুধুই ফগ। আর এই নিচের দিকেই চা বাগান বেশি, প্রত্যেকটা ধাপে ধাপে চা বাগান রয়েছে। যেটা প্রচণ্ড খারাই সেই জায়গাটায় নেই, কিন্তু মোটামুটি একটু স্লাইড থাকলেই চা বাগান রয়েছে। এই মাঝে মাঝে এই রাস্তার কাজ হচ্ছে, এমন অবস্থা। এই গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম থাকলে গাড়ির এই এক সমস্যা, খুব সমস্যা, নিচেই ঠেকে যাওয়ার প্রচণ্ড সমস্যা থাকে। ওই যে সামনে দেখতে পাচ্ছেন পাহাড়ের একদম ঢালের শেষে সমতল এরিয়া, পাহাড়ের একদম শেষ লগ্নে এখান থেকে দেখা যাচ্ছে পুরো সমতল এরিয়া। আর একটু ব্যাস, তারপরেই পাহাড় শেষ। সামনে রাস্তা খারাপ আছে একটু। অ্যাকচুয়ালি এগুলো কাজ হচ্ছে, বর্ষা আসবে সামনে, যাতে জল ঠিক মতো পাস হতে পারে সেই জন্য ব্যাপার। এগুলো কিছু একটা ব্যবস্থা করছে বা কিছু একটা লাইনের কাজ হচ্ছে, কিছু দূর অন্তর অন্তরই এই প্রবলেমটা হচ্ছে, এরকম কালভার্ট টাইপের করা। এখানে দেখুন বড় বড় লরি ঢুকে গেছে আর সরু রাস্তা, সমস্যা হচ্ছে। দার্জিলিং এর রাস্তার এই একটাই সমস্যা, রাস্তা সরু। অ্যাকচুয়ালি প্ল্যান করে তো এই রাস্তা তৈরি নয়। যেমন লাভার রাস্তা অনেকটা
চওড়া। গরুবাথান হয়ে যখন লাভা গেলাম যে রাস্তাটা ছিল ওটা অনেকটা চওড়া রাস্তা, ওখানে লরি বাস যাই আসুক না কেন কোনো অসুবিধা নেই, কিন্তু দার্জিলিংয়ে ওঠা বা নামার যেদিকেরই রাস্তা হোক খুব সরু রাস্তা, বড় গাড়ি বাই চান্স চলে আসলেই সমস্যা। লাস্টের এই ব্রিজ, ব্যাস ব্রিজ পার হয়ে যাওয়া মানেই পাহাড় থেকে সমতলে। আর ব্রিজের নিচে দিয়ে গেছে নদী, এটা কি মহানন্দা না তিস্তা পারফেক্ট বলতে পারছি না, কারণ লেখাও ছিল না ব্রিজের আগে। এরকম একটা আওয়াজ হচ্ছে, শো 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 করে আওয়াজ হচ্ছে। সিঙ্গেল গাড়ি একমাত্র পাস করতে পারবে, অপোজিট সাইডের গাড়িকে দাঁড়িয়ে থাকতে হবে। ব্যাস চলে এসেছি সমতলে, আর পাহাড় নেই, পাহাড় এখন পিছনে আমাদের। আমরা অলরেডি সমতলে চলে এসেছি, শিলিগুড়ি এটা। তো এখানে ভিডিওটা এন্ড করছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর বড় করব না। আর দেখি কিছুটা যদি এগোনো যায়, বা এমনও প্ল্যান আছে যে হয়তো চলে যেতে পারি কলকাতা আজকেই। তো দেখা যাক কি করা যায়, এখনো কিছু প্ল্যানিং করিনি, কিছুটা এগোবো, এগিয়ে যদি সম্ভব হয় রুম নেবো, নয়তো এখানেই থেকে যাবো। সো ভিডিওটা এখানেই এন্ড আপ করছি। নেক্সট ভিডিওয়ে থাকবে যে কি করলাম, যে পুরো নাইট রাইড করে, মানে পুরো পুরো নাইটটা ড্রাইভ করে আমরা, জিভ আটকে যাচ্ছে, পুরো নাইটটা ড্রাইভ করে আমরা কলকাতায় যাচ্ছি, নাকি আজকে নাইট স্টে করে কোনো হোটেলে কালকে সকালে যাচ্ছি, তো সেটা দেখতে পাবেন নেক্সট ভিডিও। সো এই ভিডিওটা এখানে শেষ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ গিভ থামস আপ অ্যান্ড ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।